বিয়ে, স্বামী, সন্তান ছাড়া কি কোনো মেয়ে স্বাভাবিকভাবে বাঁচতে পারে না? বাসায় স্পষ্ট জানিয়ে দিয়েছি, একটা চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে করব না আমি। কেবল আমার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হলো, তাতে বিয়ের কথা তুলছেন আম্মু। আম্মু নিজেই একজন স্কুল শিক্ষিকা হয়ে কিভাবে তার বেকার মেয়েকে বিয়ে দেবার চিন্তা করছেন। আমি দেখতে খুব বেশি একটা সুন্দর নই, ময়লা গায়ের রং, কেউ কেউ বলে শ্যামলা বর্ণের মেয়ে, তবে বেশ লম্বা উচ্চতায়। তাই তো আগে একটা ভালো চাকরি করতে চাই, যাতে বিয়ের পর কেউ মুখের উপর আমার গায়ের রং চাপা সে কথা বলতে না পারে। পরীক্ষা শেষ, বাসায় অবসরে কাটলো কয়েকটি দিন। ভাবছি একটা জবের কোচিং সেন্টারে ভর্তি হব। এমন সময় খবর আসলো আমার বড় খালা খুব অসুস্থ, ওনাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বড় খালার কথা শুনি ওনার একমাত্র ছেলে আয়ান ভাইকে খুব মনে পড়ছে এখন। যদিও রোজ ঘুমাই আয়ান ভাইয়ের কথা ভাবতে ভাবতে, আর ঘুম থেকে ওঠার পরও ওনার কথা সর্বপ্রথম মনে হয় আমার। আম্মু সহ গেলাম হাসপাতালে। খালার অবস্থা বেশ খারাপ, প্রথম পর্যায়ে ব্রেন স্ট্রোক হয়েছে ওনার। কাউকে চিনতে পারছে না আপাতত। পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে 4 থেকে 5 দিন। আমি হাসপাতালেই থাকলাম খালার পাশে। মানুষ চিনলেও স্পষ্টভাবে কথা বলতে পারেন না তিনি। বারবার ওনার ছেলে আয়ান এক কথা বলছে। আয়ান ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA শেষ করে ইংল্যান্ডে গেছেন 1 বছর আগে, সেখান থেকেও MBA শেষ করতে। এবছর তার দেশে আসবার কথা। খালা অসুস্থ, তিনি দ্রুত চলে আসবেন দেশে, কিন্তু পরীক্ষার জন্য আসতে পারছেন না। পরীক্ষা শেষ হলেই চলে আসবেন। বেশি দিন বাকি নেই আর পরীক্ষা শেষ হতে। খালুর কাছে বিস্তারিত শুনলাম। আয়ান ভাইয়ের কথা মনে হলেই আমার বুকের ভেতর বিদ্যুৎ চমকায় থেকে থেকে। আমি যে ছোটবেলা থেকেই পছন্দ করি ওনাকে, সাহস করে একবার বলেও ছিলাম যে আমি আপনাকে পছন্দ করি অনেক। প্রত্যুত্তরে উনি মাথায় একটা টোকা মেরে বলেছিলেন, তুই আমার বোন, এসব আজে বাজে চিন্তা ভুলেও মনে আনবি না। আর মুখে তো দূরের কথা, তবুও ভুলতে পারি নাই ওনাকে। প্রায় স্বপ্ন দেখি ভাইয়াকে। এক নজর দেখার জন্য আমি একাই দৌড়ে সাগর পাড়ি দিচ্ছি কিংবা মরুভূমির উত্তপ্ত বালিতে ছুটোছুটি করছি, তবু ওনার দেখা পাই না। ডাক্তার নিয়মিত নির্ধারিত সময় প্রেসক্রিপশনের লিখিত ওষুধগুলো খাওয়াতে বলেছেন খালাকে। পর্যাপ্ত সেবায় সুস্থ হয়ে উঠবেন তিনি, এ যাত্রায় সে কথাও বলে দিয়েছেন ডাক্তার। খালা আর খালু ছাড়া ওনাদের বাসায় অন্য কেউ নেই, ভাইয়াও তো ইংল্যান্ডে। ফ্রি আছি আমি, তাই খালার দেখাশোনা করার জন্য আমি ঢাকা থেকে চুয়াডাঙ্গায় গেলাম ওনাদের সাথে। বাসায় আসার পর তাড়াতাড়ি খালা সুস্থ হয়ে ওঠেন। আয়ান ভাইয়া রোজ 2 বার করে ভিডিও কলে কথা বলে খালার সাথে। বেশিরভাগ সময় খালা আমার কথাই বলে ছেলেকে। আমি না থাকলে নাকি উনি মরেই যেত, এটা সেটা। কথা বলার সময় ডেকে ডেকে আমাকে মোবাইলের সামনে এনে ভাইয়াকে দেখায়। আমার সাথে 2-1টা কথা বলে ভাইয়া, আবার খালার সাথে কথা বলেন। ভাইয়ার রুমে গিয়ে জোরে জোরে শ্বাস নিই আমি। বেশ ভালো লাগে তখন, প্রিয় মানুষের বাসস্থান বলে কথা। দেখতে দেখতে প্রায় 1 মাস হতে চলল খালার বাসায় আছি। আয়ান ভাইয়া এসেছে কাল। আমি লজ্জায় ওনার সামনে দাঁড়াতে পারছি না। আড়াল থেকে শুনছিলাম খালা খালু বলছিল আমাকে পুত্রবধূ হিসেবে এ বাড়িতে রেখে দিবেন ওনারা। কথাগুলো শুনেই আমার শ্যামা মুখটা মনে হয় লজ্জায় লাল হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। সেদিন থেকে আয়ান ভাইয়াকে নিয়ে আরও বেশি ভাবনা শুরু হয়েছে আমার। আয়ান ভাই আমাকে যথেষ্ট এড়িয়ে চলেন। কয়েকদিন পর আম্মু আব্বু, আমার ছোট ভাই বোন সবাই খালার বাসায় আসলো। আয়ান ভাইয়াকে আমার বিয়ের করার কথা বললে উনি অনেক রাগ করে বলেন, নুরি আমার বোনের মতো, ওকে বিয়ে করতে পারবো না আমি। ওই দিন রাতে খুব কষ্ট পাই আমি, স্বপ্ন ভাঙার ফলে। খালাও ছেড়ে দেওয়ার মানুষ নন। ভাইয়ার সামনে কেঁদে কেঁদে অসুস্থতার দোহাই দিয়ে শেষ পর্যন্ত ঘরোয়াভাবে আমাদের বিয়েটা দিয়েই দিলেন। আয়ান হয়তো বাধ্য হয়ে নিজের অমতে বিয়ে করেছে, তাই বিয়ের পর আমাকে মেনে নিল না, কিন্তু সবার সামনে অভিনয় করতো বেশ ভালোই। মন থেকে আমায় গ্রহণ না করলেও শরীরের জন্য কাছে টেনে নিতেন রোজ রাতে।
ওর প্রতি সীমাহীন ভালোবাসা আমার। তাই হয়তো স্ত্রীর কোনো অধিকার না পেয়েও নিজেকে জড়বস্তুর মতো সঁপে দেই তার কাছে। সারাদিন ভালোভাবে কথা বলে না আমার সাথে, কোনো প্রয়োজন ব্যতীত। আমি 5 ওয়াক্ত নামাজে বসে আল্লাহর কাছে ওনাকে আপন করে ভিক্ষা চাই, ওনার মঙ্গল কামনা করি। বাবা মার সামনে বেশ ভালো মানুষ হয়ে থাকেন, কিন্তু আমায় একলা পেলেই আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন আমি ওনার যোগ্য নই। সে অতিমাত্রায় ফর্সা আমার থেকে। আরও অনেক ভালো মেয়ে বিয়ে করতে পারত ও চাইলে, শুধুমাত্র অসুস্থ মায়ের জন্য বিপাকে পড়ে বিয়ে করেছে। আমি বুঝিও না বুঝার ভান করে থাকি। ঠিকভাবে বুঝলেই তো কষ্ট পাবো আমি, তার চেয়ে অবুঝ এই থাকি। তবুও দিন শেষে রাতে হাজারো প্রশ্ন মাথায় উকি দেয় যে আমি জীবনের লক্ষ্যে না পৌঁছানোর আগে বিয়ে করব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। পছন্দের মানুষকে পেয়ে কিছু না ভেবেই বিয়েটা করে ফেললাম। হুট করে আয়ানকে বিয়ে করে কি ঠিক করলাম আমি? সে তো আমাকে কোনো সময় দেয় না, বাইরে বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত। পথ চেয়ে বসে থাকি কখন আসবে, কখন তার মুখখানা দেখতে পাবো আবার। বাসায় আসলে তার প্রয়োজনীয় জিনিসপত্র হাতে হাতে দেই আমি, সেটাও নিষেধ করে দিল আজ। নিজের কাজ নিজেই করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে, এই বলে। আর আমি যেন সবসময় ওর পাশে ঘুরঘুর না করি। মুখটা অন্ধকার হয়ে গেছে আমার এ কথা শুনে। বুকের ভিতর এক অজানা ব্যথার সৃষ্টি হলো। অনেক চেষ্টা করছি ওর মনে একটু জায়গা করে নেওয়ার জন্য, কিন্তু পারিনি আমি। কাউকে আমার বৈবাহিক সম্পর্কের গোপন কথাগুলো বলতে মনে সায় দেয়নি আমার। আম্মু সব সময় বলে, মা তুই ভালো আছিস তো? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মা। আয়ন আর কয়েকদিন আছে দেশে, তারপর চলে যাবে আরও 6 মাসের জন্য ইংল্যান্ডে। এই কথা মনে হতে চোখ ভিজে যায় আমার। খুব চেষ্টা করছি একদিন ওকে আপন করে পেতে। সম্পর্কটাও আগের থেকে একটু ভালো হলো, বেশ কথাও বলেন আমার সাথে, কিন্তু কথার ভেতর থেকে সেই বিরক্তি ভাবটা গেল না। পরিপূর্ণভাবে আপন করে পেলাম না ওনাকে। চলে গেলেন নিজের অসমাপ্ত MBA শেষ করতে। যাবার সময় মায়ের খেয়াল রাখতে আর মন দিয়ে পড়াশোনা করতে বলে গেলেন। আমি সেটাই করব মনোযোগ দিয়ে মন স্থির করলাম। ভেবেছিলাম দূরে গেলে হয়তো সম্পর্কটা ভালো হবে, কিন্তু বারবার আমাকেই নিজ থেকে ওর খোঁজ খবর নিতে হয়। কিছু বললে লেখাপড়ার অজুহাত তার তৈরি থাকে। আমিও আর হয়তো কথা বাড়াই না, ও যা বলে তাই মেনে নিই। ওর সাথে ভিডিও কলে কথা বলার জন্য আমি কাঙ্গালিনী হয়ে থাকি, কিন্তু ভিডিও কলে কথা বলা ওর নাকি পছন্দ নয়, সেটাও মেনে নিয়েছি আমি। অথচ মায়ের সাথে ঠিকই ভিডিও কলে কথা বলে ও। মনের ভিতর প্রশ্ন আসলেও পাত্তা দিই না আমি। আয়ান চলে গেছে প্রায় 1 মাস হয়। আজ আমি পৃথিবীর সব থেকে বেশি খুশি, কারণ আমি যে মা হতে চলেছি। এবার নিশ্চয়ই আয়ান তার সন্তানের জন্য আমায় আপন করে নেবে। এমন অনেক গল্প শুনেছি, বাচ্চা হওয়ার পর বদলে যায় পিতা, ভালো হয়ে যায় পুরোপুরি। আল্লাহর কাছে দোয়া করি আমার আয়ানও যেন এমনটাই হয়। সন্ধ্যার পর আয়ানের সাথে কথা বলার শিডিউল আছে, তখন এই খুশির সংবাদটা জানাবো ওকে। এখনও ঘুমিয়ে আছে, ডিস্টার্ব করা উচিত হবে না, কিন্তু আমার মন মানছে না। এই সুখবর ওকে না দিয়ে শান্তিতে নিঃশ্বাসও নিতে পারছি না আমি এখন। সবাই অনেক খুশি, আমি অন্তঃসত্ত্বা এই কথা শুনে। আম্মু কাল সকালেই চলে আসবে আমার কাছে, কিন্তু আমি মিস করছি ওকে, খুব বেশি মিস করছি। অনেক অপেক্ষার পর ওর সাথে কথা বলার সময় আসলো। আমি 5 মিনিট আগেই কল দিলাম, 2 বার কল কেটে দিল। কিছুক্ষণ পর নিজেই কল দিল। হ্যালো নুরি, তোমার কি কাণ্ডজ্ঞান লোপ পাচ্ছে দিন দিন? নির্ধারিত সময়ের আগেই কল দিচ্ছ? হ্যাঁ, লোপই পাচ্ছে, কারণ আমি যে আমাদের সন্তানের মা হতে চলেছি। ওর নয় নিজের অজান্তেই লজ্জায় মুখ লুকালাম, যদিও এ ঘরে আমি ছাড়া কেউই নেই, তবুও। কি বলছো তুমি? এই কয়েকদিনের মধ্যে প্রেগনেন্ট হয়ে গেলে? আচ্ছা ঠিক আছে, নিজের যত্ন নিও, এখন রাখছি। এই খবর শুনে আয়ান যে খুশি হয়নি সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছি আমি। কেঁদে ফেললাম আয়ানের বিরক্তি নিয়ে বলা কথাগুলো শুনে। আবার সেই ওড়না দিয়ে চোখের আর নাকের পানি মুছতে লাগলাম।
আয়ন কি করে এত নিষ্ঠুরের মতো আচরণ করতে পারলো আমার সাথে? অন্য সময়ের কথা বাদ দিলাম, কিন্তু আজ বাবা হতে চলেছে সে, এটা জানার পরও ওর কোনো ভালো প্রতিক্রিয়া দেখলাম না। শুনে বেশ অখুশি হয়েছে মনে হলো। অর্ধেক রাত পার হলো আমার চোখের পানি মুছতে মুছতে। শেষে প্রচুর মাথা ব্যথা শুরু হলে ঘুমিয়ে পড়ি। আগে আয়ন প্রতিদিন 2 বার করে আমার সাথে কথা বললেও এখন 1 বার করে বলে, কখনো আবার একবারও কথা বলে না। কিছুদিন এভাবে কেটে গেল। আমি আশায় বুক বেঁধে রাখি, এই বিশ্বাসে যে ও হঠাৎ একদিন আমায় কল দিয়ে বলবে খুব মিস করছে ও আমায়। কিন্তু সেদিন আর আসে না আমার মাঝে। ইদানিং আয়নের কথা বেশ উদাসীন লাগছে আমার। আমাদের সন্তানের ব্যাপারে কখনো কিছু বলে না। আমি আগ বাড়িয়ে যত কথা বলি ও শুধু হুঁ হাঁ আচ্ছা এসব বলে। গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় চুল আঁচড়াচ্ছি। চিরুনিটা রেখে পকেটের উপর ডান হাতটা আলতো করে রাখলাম। আমাদের অস্তিত্বের পরিস্থিতি বোঝার বৃথা চেষ্টা করছি। হঠাৎ লক্ষ্য করলাম আমার পায়জামার নিচ দিয়ে 2 পায়ের ভেতর থেকে টকটকে লাল রক্ত গড়িয়ে ফ্লোরে পড়ছে। এত রক্ত কোথা থেকে আসছে? আমার কি পা কেটে গেছে নাকি? কই না তো, পা কাটলে তো কাটা জায়গায় কষ্ট লাগতো আমার। ব্যথা অনুভব করছি পেটে। ভাবতে পারি নাই এভাবে রক্তক্ষরণ শুরু হবে আমার। আমি যেখানে দাঁড়িয়ে আছি মুহূর্তের মধ্যে সেই জায়গাটায় রক্তে ছড়াছড়ি হয়ে গেছে। মা বাবা বলে চিৎকার দিয়ে আয়নার পাশে রাখা চেয়ারটাতে বসতে গিয়ে রক্তের উপর পিছলে পড়ে ফ্লোরে পড়ে আছি। তারপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি একটা ক্লিনিকের বেডে শুয়ে আছি। আম্মু আপু বাবা মা সবাইকে চিন্তিত দেখা যাচ্ছে। তাদের মুখে একটা ভয় আর হতাশার ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। আমাকে চোখ খুলতে দেখে সবাই আমার কাছে চলে আসলো দ্রুত। আমার বাচ্চাটা সুস্থ আছে তো মা? আম্মু আর মা আঁচলে চোখ মুছতে দেখে বুঝে গেলাম আমাদের অনাগত সন্তানটি পৃথিবীতে আসতে চেয়েও আসতে পারল না। মিসক্যারেজ হয়ে গেছে বাচ্চাটা আমার। একমাত্র আমি তাকে আসতে বাধা দিলাম। আমি নিজে হত্যা করলাম নিজের পেটের সন্তানকে। জোরে জোরে কেঁদে এসব কথা বলছি। সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে। আমার কান্না থামছে না। 2 হাতেই ক্যানেলা ঢুকানো আমার। এক হাতে ব্লাড, অন্য হাত দিয়ে স্যালাইন যাচ্ছে। এখন আয়নের কথা মনে হলো আমার। কি জবাব দেব আমি আয়ানকে যে আমি তোমার সন্তানকে মেরে ফেলেছি? এই মুহূর্তে খুব কথা বলতে ইচ্ছে করছে আয়নার সাথে, কিন্তু এখন ওর সাথে কথা বললেই তো আমি কান্নায় ভেঙে পড়ব। সেটা কেউ সহ্য করতে পারবে? কথা না বলে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে শুনলাম এই দুঃসংবাদ আয়ন শুনেছে। মায়ের হাত ধরে বললাম, মা আমি আপনার ছেলের সাথে কথা বলবো। একটু পর আয়ানের সাথে কথা বলার সুযোগ হলো। বেশ স্বাভাবিকভাবে কথা বলেছে সে। মনে হয় কিছুই হয়নি। আমি কাঁদছিলাম, ন্যূনতম সান্ত্বনা পর্যন্ত দিল না আমায়। এত বড় ক্ষতি হলো আমাদের, তবুও আর কথা বলতে ইচ্ছে করছে না। মাকে মোবাইলটা দিলাম। মা কথা বলল আয়নের সাথে। পরদিন সকালে ক্লিনিক থেকে বাসায় ফিরে আসলাম সবাই। আয়নার সামনে যেতেই ভেতরটা কষ্টে হু হু করে উঠল আমার। এই মুহূর্তে মনে হচ্ছে আমার জীবনের আর কিচ্ছু বাকি নেই। সব কিছু শেষ, ধ্বংস হয়ে গেছে আমার। মাতৃত্বের স্বাদ যেন পেয়েও হারালাম আমি। সবাই বলছে আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন, তাই আমি যেন এত দুশ্চিন্তা না করি। আস্তে আস্তে সন্তান হারানোর কষ্ট কমে যাচ্ছে আমার। আয়নের সাথে ভালোই কথা হয় ইদানিং। ওর থেকে অনেক সাপোর্ট পেয়েছি এ ব্যাপারে। আসলে এত তাড়াতাড়ি আয়ান সন্তান চায়নি। তাছাড়া আমার একটা ক্যারিয়ার আছে। এখন সন্তান হলে সব শেষ হয়ে যেত, আমাকে এভাবে বুঝায় আয়ান। কিন্তু মায়ের মন তো। নীরবে চোখের পানি ঠিকই পড়ে আমার। মাস্টার্সে ভর্তি হয়েছি কয়েকদিন হলো, কিন্তু পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই এখন আমার। অপেক্ষায় থাকে আয়ন কবে আসবে সেই সময়ের। ওকে আসার কথা বললেই এড়িয়ে যায় বিষয়টা। আয়ন এখন আবার আমার সাথে কথা বলার অনিয়ম শুরু করেছে।
4-5 দিন পর একবার কথা বলে, এর মধ্যে আমি 1000 কল কিংবা SMS দিলেও তার কোনো রেসপন্স পাই না। এমনিতেই মন খারাপ, তার উপর আয়ানের এমন আচরণে আরও খারাপ লাগে আমার। ঢাকায় আসি মাস্টার্সে ভর্তি হওয়ার পর থেকে। ছোট ভাই বোন দুটোর সাথে ভালোই সময় কেটে যাচ্ছে, কিন্তু আমার মস্তিষ্কে সিংহভাগ স্থান সবসময় আয়ান আয়ান করে। অনেক দিন কেটে গেছে, আয়ানের সাথে সম্পর্কটা খুব খারাপ হয়ে গেছে আমার। ভালোভাবে কথা বলে না। আমি একদিন ওর বিদেশি কোনো গার্লফ্রেন্ড আছে কি না তাই বলে ঠাট্টা করছিলাম। তারপর থেকে সে কি খারাপ ব্যবহার আমার সাথে। আমিও হাঁপিয়ে উঠেছি, ভালো লাগে না আর এত অপমান আর কথার খোঁটা। নিজের পড়াশোনাটা মনোযোগ দিয়ে করছি এখন। পড়াশোনার তাগিদে এখন ঢাকায় আমাদের বাড়িতে আছি। আজ 33 দিন হয় আয়নের সাথে কথা হয় না আমার। শেষবার খুব ভালোভাবে কথা বলেছিল আমার সাথেও, ক্ষমাও চেয়েছিল নিজের অতীত আচরণের জন্য। অনেক বেশি খুশি হয়েছিলাম সেদিন আমি। ভেবেছিলাম এবার আয়নকে নিজের করে পাবো, শুধু ও দেশে ফেরার অপেক্ষায়। কিন্তু তারপর আর কোনো কথা হলো না মানুষটার সাথে আমার। মায়ের সাথেও যোগাযোগ নেই ওর অনেক দিন হয়। ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফোন নাম্বার সব কিছু বন্ধ, কোথাও নেই ও। আমার দুশ্চিন্তার শেষ নেই। আচ্ছা, ওর যদি মোবাইল হারাইতো তাহলেও তো কোনো সমস্যা ছিল না। নিজস্ব ল্যাপটপ থেকে যোগাযোগ করতো আমাদের সাথে, নাকি কোনো ছিনতাইকারীরা মেরে ফেললো ওকে। তবা তবা, এসব কি ভাবছি আমি। শ্বশুর বাড়িতে চলে এসেছি আমি। সবাই আয়ানের ব্যাপারে অনেক চিন্তিত। ওর কাছের সব বন্ধুর সাথে যোগাযোগ করা হয়েছে। কেউ যদি ওর কথা জানে তাই, না কেউ জানে না ওর সম্পর্কে কিছুই। মা অনেক ভেঙে পড়েছেন, আর আমি তো চিন্তায় ঠিকমতো খাওয়া নেওয়া পর্যন্ত করতে পারি না। এভাবে আরও অনেক দিন কেটে যায়। 1000 চেষ্টা করেও ওর খোঁজ পাই না আমরা। আমার মাস্টার্স পরীক্ষা শুরু হয়েছে। বাবা সিদ্ধান্ত নিয়েছেন আমাকে ইংল্যান্ডে পাঠাবেন ছেলের খোঁজে, আর আমার পরীক্ষা শেষ হলেই। কিন্তু আমার স্টুডেন্ট ভিসা নেই, তাই সমস্যা হচ্ছে পাসপোর্ট আর ভিসা পেতে। সহজে তো আর ওই দেশে কেউ প্রবেশ করতে পারে না। আব্বু বিমানবন্দরের সহকারী মেডিকেল সার্জেন্ট আব্বু বিমান বাহিনীর সহকারী মেডিকেল সার্জেন্ট হওয়ার সুবাদে সুপারিশ করে, আর বাবার বন্ধু জনাব খালিকুজ্জামান এর সহযোগিতায় সে দেশে যাওয়ার সুযোগ হলো আমার। পরীক্ষা শেষে পাড়ি দিলাম ইংল্যান্ডের পথে। সেখানে পৌঁছে ব্রিস্টল শহরে বাবার সেই বন্ধু খালিকুজ্জামান আঙ্কেলের বাসায় উঠলাম আমি। আঙ্কেল, আন্টি আর ওনাদের এক ছেলে সহ এ বাসায় থাকেন। আন্টি অনেক আন্তরিকভাবে কথা বলেছেন আমার সাথে। দেশ থেকে যে কেউ আসলে এনারা অনেক বেশি খুশি হয়, কথা বলে বুঝলাম। আরও বেশি খুশি হয় যদি দেশের মানুষের কোনো উপকার করতে পারে এই দেশের মাটিতে থেকে। আঙ্কেল আন্টি আয়নের ব্যাপারে সব শুনে মৌখিকভাবে দুঃখ প্রকাশ করলো। রাতে আমার থাকার ব্যবস্থা হলো আন্টিদের পাশের রুমটাতে। একলা থাকতে ভয় পাবো কিনা সেটাও জেনে নিলেন আন্টি আমার কাছে। বাংলাদেশ থেকে সবাই খোঁজ নিচ্ছেন আমার, ঠিকভাবে পৌঁছাতে পারছি কিনা, কোনো অসুবিধা হচ্ছে নাকি। আমার এখানে আর আয়নের খোঁজ পেলেই যেন জানাই তাদের সব ঠিক আছে, তবুও এখানে থাকতে ইচ্ছে করছে না আমার। এনাদের ছেলেদের দৃষ্টি একটু কেমন যেন ভালো ঠেকছে না আমার কাছে। অচেনা জায়গায় ঘুম আসে না আমার, বিছানায় এপাশ ওপাশ করছি শুধু, শরীরটাও একটু ক্লান্ত। হঠাৎ রুমের দরজায় কে যেন কড়া নাড়ল। আস্তে আস্তে আমি স্পষ্ট বুঝতে পেরে জিজ্ঞেস করলাম, কে? আন্টি এসেছেন? কিন্তু কোনো কথার জবাব পেলাম না। কিছুক্ষণ পর আবারও একইভাবে কড়া নাড়ল দরজায়। এবার আমার ভয় হচ্ছে আন্টির ছেলেটা নয় তো। দোয়া পড়তে শুরু করলাম ভয়ে। তারপর কখন ঘুমিয়েছি মনে নেই। ঘুম থেকে উঠলাম সকাল 10টার পর। রাতের কথা আন্টিকে বলতে গিয়েও বললাম না, কি না কি ভাববেন তাই। সেদিন আর কোথাও বের হলাম না, বাসায় বসে শুয়ে কাটালাম। পরদিন রাতেও একই কাণ্ড ঘটল। এবার অনেক বেশি ভয় পেলাম, কে এভাবে মধ্যরাতে দরজার কড়া নাড়বে। কাল সকালেই আন্টিকে ব্যাপারটা জানাবো ঠিক করলাম।
সকালে উঠেই আন্টি আমাকে তৈরি হতে বললেন, ওনার ছেলে প্রিন্সের সাথে ঘুরতে যাব বাইরে। আমি রাজি ছিলাম না। পরে ভাবলাম একটু ঘুরেই আসি বাইরে থেকে। বাসার ভেতর থেকে থেকে বোর লাগছে। এই সময় ছেলেটার সাথে আয়নের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সে যদি কোনো সাহায্য করতে পারে আমায়। ছেলেটা আমার থেকে বয়সে ছোটই হবে। তার নিজস্ব গাড়ি আছে। আমি গাড়ির পেছনে বসলে প্রিন্স বলে, আপু সামনে এসে বসেন, কোনো সমস্যা নেই। আমাকে আপনার ছোট ভাই মনে করবেন না, আমি এখানেই ঠিক আছি বলে পরে কি ভেবে যেন গাড়ির সামনে গিয়ে বসলাম। প্রথমে যাব ইউনিভার্সিটি অফ দ্য ওয়েস্ট অফ ইংল্যান্ড, যেটা ব্রিস্টল শহরেই অবস্থিত। আর প্রিন্স সেখানেই LLM করছে। রাতে প্রিন্স ফাজলামো করে আমি যে রুমে ছিলাম তার দরজায় কড়া নেড়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল কি না তা জিজ্ঞেস করলাম। আমার কথা শুনে প্রিন্স হো হো করে হেসে উঠল। মা আপনাকে তাহলে কিছু বলে নাই এ ব্যাপারে? আব্বুর ঘুমের ঘরে হাঁটার অভ্যাস আছে, সেই সাথে দরজার কড়া নাড়ানোর। এই জন্য ঘুমের সমস্যা হয় আমার খুব। তাই তো আমি আমার রুম চেঞ্জ করেছি। আগে আব্বু আর মায়ের পাশের রুমটাই আমার ছিল। মধ্যরাতে আব্বুর অত্যাচারে নিজের রুমটাই ছেড়ে দিয়েছি। এবার থেকে এমন হলে ভয় পাবেন না। 2-3 বার কড়া নেড়ে চলে যাবে আপু। প্রিন্সের কথা শুনে আপাতত ভয়টা কেটে যায় আমার। কয়েক মিনিটের ভেতরে আমরা ওর ভার্সিটিতে পৌঁছালাম। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে প্রিন্স ক্যাম্পাসের সব কিছু আমায়। এখানে বাংলাদেশ থেকে অনেকেই পড়তে আসে, যেটা আগে থেকেই জানতাম আমি। হঠাৎ চমকে উঠি, কে যেন আমার চোখ দুটো বন্ধ করে ধরে তার 2 হাত দিয়ে। কে চিনবে আমায় এই অচেনা দেশে ভেবে পাচ্ছি না। এই হাত তো আয়নের নয়, অনেক নরম হাত, কোনো মেয়ের হবে হয়তো। আয়নের স্পর্শ আমার অনেক চেনা, তা কখনো ভুলবো না আমি। চোখ মুখ থেকে হাত সরিয়ে সামনে এসে দাঁড়ালো আমার স্কুল কলেজের বান্ধবী কণা। নুরি, তুই এই দেশে হঠাৎ? একটুও বদলাসনি তুই, আগের মতোই আছিস। মনে হচ্ছে আগের থেকে শুকিয়ে গেছিস অনেকটা। কথাগুলো কণা বলল প্রায় এক নিঃশ্বাসে। জড়িয়ে ধরলাম 2 বান্ধবী দুজনকে। HSC পরীক্ষার পর আর যোগাযোগ হয়নি কণার সাথে আমার। কথা বলে জানতে পারলাম গত বছর LLM করার জন্য ইংল্যান্ডে এসেছে কণা। এই বিশ্ববিদ্যালয়ে পড়ে সে। হঠাৎ আমার ইংল্যান্ডে আসার কারণ জানতে চাইলে আয়নের সমস্ত কথা খুলে বলি কণাকে। পাশে প্রিন্স সব শুনল। কণা আমাকে চিন্তা করতে নিষেধ করে বলল সে আমায় আয়নকে খুঁজতে পুরোপুরি সাহায্য করবে। তার আগে জানতে হবে সে কোন বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছে। বললাম কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে। আমরা তাহলে আজকে সেখানে যাব। এখান থেকে প্রায় 44 কিলোমিটার দূরে সেই ক্যাম্পাস, যেতে 50 মিনিট লাগবে গাড়িতে। প্রিন্সও তৈরি আমাদের সেখানে নিয়ে যেতে। 3 জন মিলে গাড়ি করে রওনা দিলাম। 51 মিনিট পর সেখানে পৌঁছালাম আমরা। সেখানে পৌঁছানোর পর অফিসে খোঁজ নিয়ে যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। আয়ন ভর্তি হওয়ার পর কয়েকদিন অনিয়মিতভাবে ক্লাস করে, তারপর আর কখনো ক্লাসে আসে নাই সে। এমনকি ভর্তি বাবদ পুরো টাকাও পরিশোধ করে নাই। MBA শেষ করতে তো 1 বছর সময় লাগে। আয়ন সেখানে 2-2.5 বছর ধরে আছে এদেশে। বসে পড়লাম সেখানকার একটা চেয়ারে। কণাও আমার পাশে বসলো। চিন্তা করতে নিষেধ করলো কণা আর প্রিন্স দুজনেই। কিন্তু আয়ন তো দিনের পর দিন প্রায় 1.5 বছর বাবা মার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে। আমি কাঁদতে কাঁদতে কণাকে বললাম, কণা ও বেঁচে আছে তো? আমি কিছুই বুঝতেছি না কি হচ্ছে এসব। কণা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, নুরি তুই অযথা টেনশন করিস না তো, সব ঠিক হয়ে যাবে। এটা ইংল্যান্ড, এখানে এসে সহজে কেউ মরতে চাইবে না। উনি নিশ্চয়ই বেঁচে আছেন। আর কি জানিস তো, পড়াশোনা করতে আসলেও কেউ কেউ এদেশে কিংবা দেশের মানুষের প্রেমে পড়ে নিজের জীবনের মূল লক্ষ্যটাই ভুলে যায়। কণা বলল, এখন চল তো লাঞ্চ করি সবাই মিলে, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আমি মন ভারাক্রান্ত করে বললাম, আমি খাবো না রে।
তোরা খেয়ে নে এখন। এই কথা বলে উঠে দাঁড়ালাম। সেখান থেকে লাঞ্চ সেরে আবার ব্রিস্টল শহরে আসলাম। আমি খেতে না চাইলেও কণা আর প্রিন্স মিলে জোর করে খাওয়ালো আমায়। কণাসহ প্রিন্সদের বাসায় আসলাম। এসে দেখি আন্টি টেবিলে খাবার সাজিয়ে বসে আছেন, সবাই মিলে একসাথে খাবার খাওয়ার জন্য। কিন্তু আমরা সবাই তো বাইরে খেয়ে এসেছি। আন্টি কোনো কথাই শুনলেন না। আবার ওনার সাথে সবাইকে একটু করে খেতে হলো। কণা আমাকে ওর বাসায় নিয়ে আসলো আজ। প্রিন্সদের বাসা থেকে কণার বাসার দূরত্ব খুব বেশি নয়। আন্টি আসতেই দিচ্ছিলেন না। তবুও গত 2 রাতের দরজার ঠকঠক শব্দের জন্য আর কণাকে এই মুহূর্তে বেশি ভরসা করতে পারছি বলে কণার সাথেই চলে আসলাম। 3 জন বান্ধবী মিলে একটা বাসা ভাড়া নিয়ে থাকে কণার রুমেই থাকবো আমি। সারাদিন অনেক ছোটাছুটি করতে আমরা দুজনেই ক্লান্ত হয়ে পড়েছি। কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিশ্রাম যেমন তেমন গল্পের শেষ নেই আমাদের। কণা খুব চেষ্টা করছে আমার মুখে হাসি ফোটাতে। সেই স্কুল কলেজের গল্পগুলো শুনে মনে হচ্ছে ওই জীবনটাই শ্রেয় ছিল, আমার কোনো কষ্ট ছিল না। আর এ কেমন জীবন পার করছি আমি নিজের নিখোঁজ স্বামীকে খুঁজতে বাংলাদেশ থেকে সুদূর ইংল্যান্ডে এসে পাড়ি জমিয়েছি। আয়নের চিন্তা আমার মাথা থেকে যাচ্ছে না কিছুতেই। আর আমার এদেশে আসার একমাত্র উদ্দেশ্যই তো আয়নকে খুঁজে বের করা। সন্ধ্যার পর কণা আমায় নিয়ে বসলো সব ব্যাপারে খোলাখুলি আলোচনা করবে বলে। শুরুতেই আয়নের ছবি দেখতে চাইলো কণা। আমাদের বিয়ে ঘরোয়াভাবে হলেও বিয়েতে অনেক ছবি তোলানো হয়েছিল, সব কণাকে দেখালাম। আয়নের একার কিছু ছবি চাইলো কণা, নিজের মোবাইলে আমিও দিয়ে দিলাম। কণার সুপরিচিত কয়েকজন বাঙালি বন্ধু বান্ধবী যারা এদেশেই থাকে বর্তমানে, তাদেরকে আয়নের ছবি পাঠালো। কেউ চিনে কিনা, দুর্ভাগ্য কেউ চেনে না আয়নকে। পরদিন কণার বয়ফ্রেন্ড নাজিম ভাই জানালো আয়নকে সে অনেক দিন আগে তার বন্ধুর বাসায় দেখেছিল। কণা খুব সাবধানে এ বিষয়ে এগোতে বলল ওর বয়ফ্রেন্ডকে, যাতে আয়ন আগেই ওকে খোঁজার ব্যাপারে কিছু জানতে না পারে। সেদিন আর বাইরে যাওয়া হলো না কণার, ক্লাসে থাকার কারণে। পরদিন সকালে কণা আর নাজিম ভাই সহ গেলাম ওনার বন্ধুর সাথে দেখা করতে। নাজিম ভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক ওনার। সেই বন্ধুর আশা করা যাচ্ছে ঠিক পথে এগুচ্ছি আমরা। ওনার বন্ধু সব শুনে প্রথমেই আমাকে শক্ত হতে বললেন। তারপর বললেন আয়ন MBA শেষ না করে সেই টাকা দিয়ে ওর বিদেশি গার্লফ্রেন্ড প্রেস্টিনার সাথে যৌথভাবে একটা বড় রেস্টুরেন্ট দিয়ে ব্যবসা করছে, আর সেই মেয়েকে বিয়েও করেছে আয়ান। এই কথা শুনে গালের 2 পাশ ভারী হয়ে গেল। মুখ থেকে একটা কথাও যেন বের হচ্ছে না আমার। মনে হচ্ছে মাথার উপর আকাশ নেই, পায়ের নিচে মাটিও নেই। আমি কোনো জ্বলন্ত কুণ্ডলীর ভেতরে পড়ে গেছি এই মুহূর্তে। এতটা যন্ত্রণা হচ্ছে আমার ভেতরে বাহিরে। কণা আমার অবস্থা বুঝতে পেরে কাঁধে হাত রাখল। তখনই কেঁদে ফেলি আমি উচ্চস্বরে। কণাসহ সবাই আমাকে মিথ্যা সান্ত্বনা দিতে থাকে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি তো এটাই, কিছুই ঠিক হবে না, সেটা আমি ঠিকই উপলব্ধি করতে পারছি। আমি আয়নের সাথে দেখা করতে চাইলে নাজিম ভাইয়ের বন্ধু সেখান থেকে 1.5 ঘন্টা দূরের পথ, যেখানে আয়নের রেস্টুরেন্ট, ওখানে নিয়ে গেলেন। পথে আসতে আসতে শুনলাম আয়নকে তার বন্ধুরা অনেক নিষেধ করলেও সে পড়াশোনা বাদ দিয়ে ওই সাদা চামড়ার মেয়েটার সাথে নিজেকে আলাদা করে নেয়, বন্ধুদের সাথে যোগাযোগও বিচ্ছিন্ন করে। আয়ন তার নাম পাল্টিয়ে রেখেছে আলফ্রেড প্রিস্টান। সেই নামের ফেসবুক আইডিতে প্রিস্টিনার সাথে অনেক কাপল ছবি দেখলাম। বুকের ভিতর অনবরত কেউ জ্বলন্ত আগুনের তীর দিয়ে আঘাত করছে আমায়। কলিজাটা ফুটো হয়ে রক্ত ঝরছে মনে হয় আমার, সেই সাথে চোখের পানিও। কিভাবে এত কিছু সহ্য করব আমি? আমার যে সব কিছু শেষ হয়ে গেল। ছবিগুলো আমার মোবাইলে নিয়ে রাখলাম, কাজে লাগবে তার জন্য। রেস্টুরেন্টে পৌঁছানোর পর আয়নকে দেখতে পেলাম একটা অতিমাত্রা ফর্সা সোনালি চুলওয়ালা মেয়ের সাথে বসে কী যেন গল্প করছে বেশ মনোযোগ দিয়ে। বাকিরা রেস্টুরেন্ট থেকে খাবার খেলেও আমি পানি পর্যন্ত স্পর্শ করলাম না। সবাই আমাকে আয়নের সামনে যেতে বললে সেখানে মোবাইলের রেকর্ড অপশনটা অন করে গেলাম ওদের টেবিলের সামনে।
আয়ন আমাকে দেখে প্রথমে অপ্রস্তুত হয়ে গেলেও স্বাভাবিক হয়ে গেল পরে। মেয়েটি আমায় জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? আমি নো বলে আয়নকে জিজ্ঞেস করলাম। এভাবে বিশ্বাসঘাতকতা না করলেও পারতেন আমার আর আপনার পরিবারের সাথে। সরি? কি যাতা বলছেন, কে আপনি? মেয়েটি আয়নের দিকে তাকালে সে বলে ওঠে, আই ডোন্ট নো হার, বিলিভ মি। অনেক ভালো আছি আমি। আমার জীবনে কোনো সমস্যা হোক তা চাই না, এক্ষুনি চলে যাও এখান থেকে। হেসে বলল কথাগুলো। বোকা ক্রিস্টিনা কিছুই বুঝলো না বাংলা ভাষার। বাবা মাকে কি বলবো গিয়ে আমার কথা না হয় বাদই দিলাম বলেই আমি কাঁদতে থাকি। আমার কেউ নেই বাংলাদেশে। আয়ান বলল, আমার কেউ নেই বাংলাদেশে, কান্না বন্ধ করে চলে যাও, এটা পাবলিক প্লেস, সিন ক্রিয়েট করো না। ক্রিস্টিনা অবাক হয়ে দেখছে তার স্বামী কার সাথে এত কথা বলছে। তখন কিছু টাকা বের করে আয়ান আমার হাতে দিয়ে লেডি বেগার করে ক্রিস্টিনাকে বোঝালো যে আমি বেগার। ছুঁড়ে মারলাম টাকাগুলো আর চলে আসলাম সেখান থেকে। পুরো রাস্তা চোখের পানি আর নাকের পানি মুছতে মুছতে কণার বাসায় আসলাম। গোসল করে ঘুমিয়ে পড়লাম আমি। প্রচণ্ড মাথা ব্যথা করছিল। রাতে আয়ান ক্রিস্টিনার সব ছবি, ওর রেস্টুরেন্টের ছবি, ওদের একসাথে বসে থাকার ছবি, সেই সাথে কথাগুলোর রেকর্ড সব কিছু বাবার হোয়াটসঅ্যাপে পাঠাই দিলাম। সব দেখে বাবা রাগে কান্নায় আয়ানকে অভিশাপ দিতে লাগলো। ওদিকে বাবা মা কাঁদে, এদিকে আমি। আব্বু আম্মুকে এখনও কিছু জানাইনি, কাল জানাবো। এখন আমি কি করব কণা জানতে চাইল। কিছুই বলতে পারলাম না। বাংলাদেশে আসার জন্য অস্থির হয়ে গেলাম শুধু। এদেশে আর এক সেকেন্ডও থাকতে ইচ্ছে করছে না আমার। আরও 7 দিন কষ্ট করে থাকার পর ইংল্যান্ড থেকে ফিরে আসলাম বাংলাদেশে। কণা আমায় অনেক মানসিক সাপোর্ট দিয়েছে। দেশে আসার পরও প্রতিদিন কথা হয় ওর সাথে। ওর একটাই কথা, পিছনে ফিরে তাকাবি না, জীবনটা শুধুই তোর একার, তাই নিজেকে কষ্ট দিস না, ভালোভাবে বাঁচিয়ে রাখ নিজেকে। ঢাকায় এসে কয়েকদিন পর ডিভোর্স পেপারে সাইন করে আয়ানদের বাড়িতে পাঠায়া দিলাম। খালা খালু দুজনে ঢাকায় আসে আমায় ও বাড়ির মেয়ে হিসেবে নিয়ে যেতে। আমি রাজি হইনি, এটা কোনোভাবেই সম্ভব ছিল না। কিছুদিন পরে শুনলাম খালু তার সমস্ত সম্পত্তি তাদের মৃত্যুর পর 2টা এতিমখানায় দান করে যাবার উইল করে রাখছেন। আমার মনের কোথাও এতটুকু শান্তি নেই। পড়াশোনা ঠিকভাবে করতে পারি না। সারাদিন ছোট ভাই দুটোর সাথে কাটলেও রাতে কষ্টে এসে বুকে বাসা বাঁধে। ধীরে ধীরে কষ্টগুলো কমে যাচ্ছে আমার, সেটা নিজেই বুঝতে পারছি আমি। আয়ন তো একটা বিশ্বাসঘাতক, মিথ্যুক, প্রতারক। ওর জন্য অনেক খারাপ সময় পার করেছি আমি। জীবনে আর কখনো কোনো ছেলে মানুষকে বিশ্বাস করব না আমি, আর বিয়েও করব না সিদ্ধান্ত নিয়েছি। অনেক হয়েছে, আর নয়। আমাকে নিজের মতো করে বাঁচতে হবে, নিজেকে ভালোবাসতে হবে অনেক বেশি, তাহলেই আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। পুরোদমে পড়াশোনা শুরু করে দিলাম। কোচিংয়ের পরীক্ষাগুলোতে শুরুতে অনেক খারাপ ফলাফল করলেও আস্তে আস্তে ভালো করতে লাগলাম। নিজের ভেতরের আত্মবিশ্বাস বাড়ল, আমি পারবো, কিছু করতে সত্যি পারবো। আম্মু সবসময় আমার পাশে থেকে সাহস যোগায় মনে, আমায় ভেঙে পড়তে, হতাশ হতে দেয় না। চাকুরির অনেক পরীক্ষা দিয়ে ভাইবা পর্যন্ত যাওয়ার পর আর সাফল্য আসে না আমার, তবুও হাল ছাড়ি নেই। এদিকে চাকরির বয়সও আর বেশি দিন বাকি নেই। শেষে সোনালী ব্যাংকের অফিসার পদে যোগদান করি ঢাকার শাখায়। গোছানো জীবন আমার এখন, অনেক কিছু থেকেও যেন কিছুই নেই আমার জীবনে। আব্বু বদলি হয়ে চট্টগ্রামে গিয়েছে। আমার অফিস, আম্মুর আর ছোট ভাই বোন দুটোর স্কুল কলেজের জন্য ঢাকাতেই আছি আমরা। বাসা পাল্টিয়েছি কয়েকদিন হয়। নতুন বাসায় ভালোই লাগে। আমার ছাদে অনেক ফুলের গাছ, আমিও কয়েকটা গাছ লাগিয়েছি টবে। সন্ধ্যার পর ক্লান্ত শরীরে সিঁড়ি ভেঙে উপরে উঠছি। 5ম ফ্লোরে থাকা হয় আমাদের এখানে। 4র্থ ফ্লোরে এসে ওয়াল ধরে একটু দাঁড়িয়ে আছি। হঠাৎ সামনে দেখি একটা ছোট্ট পিচ্ছি মেয়ে সিঁড়িতে বসে খেলছে। মেয়েটা পড়ে যেতে লাগলো, দ্রুত ধরে ফেলি মেয়েটাকে আর কোলে তুলে নিই।
কি সুন্দর মেয়ে, গোলুমুলু লাল গোলাপি চেহারা। কোলে নিতেই আমার পানে এমন করে তাকাচ্ছে, মনে হয় কত যুগের পরিচিত আমি তার। আম্মু, কোথায় তোমার মা? একা বাইরে বের হয়েছো কেন তুমি? আম্মু বকবে তো তোমায়। বয়স 2 বছর হবে হয়তো, অনুমান করলাম। ঠিকভাবে কথা বলতে পারে না মেয়েটা, চুপ করে আছে। হঠাৎ আমার মিসক্যারেজের কথা মনে হলো। আমার বাচ্চাটা বেঁচে থাকলেও এত বড় হতো আজ। আমার চোখ থেকে চশমাটা খুলতে চাইছে মেয়েটা, আমিও খুলে দিলাম। হাতে নেওয়ার পর হাত থেকে চশমাটা ফ্লোরে পড়ে ভেঙে গেল। সাথে সাথে মেয়েটার গালে একটা চড় এসে পড়ল। আমি হতভম্ব হয়ে গেলাম। এই ভদ্রলোক তাহলে মেয়েটার বাবা। চেহারায় মিল আছে অনেক। কি মানুষ আপনি, এত ছোট মেয়েকে কেউ এভাবে মারে? ও তো আপনার চশমাটা ভেঙে অপরাধ করেছে, ওর শাস্তি পাওয়া উচিত। আমি বললাম, ছোট মানুষ, ও কি বুঝে ভাঙা গড়ার? তাই বলে থাপ্পড় মারার কাজটা আপনি মোটেও ঠিক করেননি। মেয়েটা আমাকে জড়িয়ে এবার কেঁদে উঠল। বুকে শক্ত করে জড়িয়ে নিলাম। আমার ভেতরের মাতৃত্ব জেগে উঠল। সকল ক্লান্তির অবসান ঘটালো আমার। কেঁদেই যাচ্ছে মেয়েটা। আমি নিয়ে যাচ্ছি আপনার মেয়েকে, উপরেই থাকি। আমরা নতুন এসেছি, দিয়ে যাব একটু পর। উনি আর একটা কথাও বললেন না। আমি চলে আসলাম বাসায় মেয়েটাকে নিয়ে। মাইশামণি এসেছে বলে আমার ছোট বোন ছুটে আসলো। একটু পর আম্মু, তাহলে তোমরা আগে থেকেই চিনতে একে? হ্যাঁ রে নুরি, আসার প্রথম দিন থেকেই ভাব হয়েছে নিশার সাথে ওর। কই, আমি তো জানতাম না। তুই বাসায় থাকিস কতক্ষণ যে জানবি? তাও ঠিক বলেছ মা তুমি। মাইশার সাথে খুব ভাব হয়েছে আমারও। ছুটির দিনগুলো ওর সাথে কাটে আমার এখন। অনেক বেশি খারাপ লাগছে যখন শুনি ওর মা হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে ওর জন্মের পরপরই। আম্মু এখন প্রায় বিয়ের কথা বলে। আমি রাগ হয়ে না করে দিই, যদিও দিন শেষে আমি সম্পূর্ণ একা, নিঃসঙ্গ। আম্মু আব্বু আছে, ছোট ভাই বোন দুটো ওদের স্কুল কলেজ নিয়ে ব্যস্ত। ওদেরও জীবনসঙ্গী হবে উপযুক্ত সময়। কিন্তু আমি সত্যি অনেক একা। একজন আপন মানুষের বড়ই অভাব আমার, যে মানুষটা হবে শুধুই আমার। আমার এই মন পুড়ে ছাই হয়ে গেছে, তাই ভালোবাসা ভালো লাগা উকিও দেয় না এ মনে আমার। বিশ্বাস করতে পারবো না আমি আর কাউকেই। মাইশার বাবার উপর আমার প্রায় রাগ উঠে যখন শুনি উনি মাইশাকে মেরেছে আবারও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাইশার বাবা, তবু ওনার এত বদমেজাজ এতটুকু মেয়ের উপর। শুনেছিলাম বাংলার শিক্ষকরা অনেক রসিক মনের মানুষ হন, কিন্তু মাইশার বাবা আলাদা। সবসময় মুখ গোমরা করে থাকেন। যতবার কথা হয়েছে ততবারই একই অবস্থা, কখনো হাসে না মনে হয় উনি। আমার আসার সময় মাইশা ওদের দরজা খুলে কখনো দাঁড়িয়ে কখনো বা বসে থাকে চেয়ারে। আমি কোলে তুলে নিয়ে আসি ওকে। ফুপি বলতে পারে না, ফুমা বলে ডাকে মাইশা আমায়। এই ডাকটা কলিজায় গিয়ে লাগে আমার। মামা অসুস্থ, আম্মু নিশাসহ মামাকে দেখতে গেছে। ফিরতে সময় লাগবে কয়েকদিন, অনেক দূরের পথ। আবহাওয়া পরিবর্তনের ফলে হঠাৎ করে আমার আর ছোট ভাই নূর এর প্রচণ্ড জ্বর আসে। মাইশা এসে ডেকে গেছে অনেকক্ষণ আগে। এতটাই অসুস্থ যে দরজা খুলে দিতে পর্যন্ত পারি নাই। নূর ওষুধ খেয়ে শুধুই ঘুমাচ্ছে, কিন্তু আমার জ্বর আসলে 2 চোখের পাতা এক করতে পারি না। ঘুম আসেই না আমার তখন। আম্মু টেনশন করবে বলে জানাইনি আমরা অসুস্থ। এবার কলিং বেল বেজে উঠল। মাইশা ফুমা ফুমা বলে চিৎকার করছে জোরে জোরে। মাথা খুব ভারী হয়ে আছে, শরীরে কোনো শক্তি নেই। কিচ্ছু খেতে পারি নাই কাল থেকে। তার উপর ঘন ঘন বমি করছি। শরীরের ব্যথাও আছে, মাথাও ঘুরছে। অনেক কষ্ট করে দরজাটা খুলে দিলাম। মাইশা দাঁড়িয়ে আছে ওর বাবা সহ। ওদের এক পলক দেখেই মাথা ঘুরে পড়ে যেতে ধরলে মাইশার বাবা ধরেন আমায়। কোলে তুলে বিছানায় শুয়ে দিলেন। আমার কপালে হাত দিয়ে দেখে বললেন, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে আপনার। ওনার কথা কান দিয়ে শুনছি, কিন্তু আমি যেন পড়ে আছি ওনার কোলেই। এমন অনুভূতি প্রথম কাজ করলো আমার ভেতর। জ্বরেও সারা শরীর ও মন কেঁপে উঠছিল তখন।
জলপট্টি দিয়ে দিলেন কপালে অনেকক্ষণ আমার আর নূরের। তিনি সে রাতে মাইশার বাবা জেগেছিলেন আমার সাথে বিছানার পাশের চেয়ারে বসে, আর নূর মাইশা ঘুমাচ্ছিল আমার পাশে। আমি বারবার ওনাকে বাসায় গিয়ে ঘুমাতে বললেও আমার কোনো কথা শুনলেন না তিনি। এই অসুস্থ দুটো মানুষকে ছেড়ে যেতে পারবেন না কিছুতেই। শেষ রাতে আমি ঘুমিয়ে পড়েছি। সকালে সুজি রান্না করে জোর করে খাওয়ালেন তিনি তিনজনকেই। আমি হঠাৎ বমি করলে সেই বমি নিজেই পরিষ্কার করলেন তিনি, নিষেধ করার পরও। এবার খুব লজ্জায় পড়ে গেলাম আমি। ওনার আচরণে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। এতটা দায়িত্বশীল মানুষ তিনি। পুরোপুরি সুস্থ হতে আরও 3 দিন সময় লাগলো। প্রতিদিন খোঁজ নিতেন মাইশা সহ এসে, সেই সাথে খাবার রান্না করে দিয়ে আসতেন। রান্নার হাত বেশ ভালো ওনার, ছেলে মানুষ হলেও। ভালো একটা বন্ধুত্বের সৃষ্টি হয়েছে ওনার সাথে আমার। আজ আম্মু আর নিশা এসে সব শুনে আমাকে বকতে লাগলো, ওদের খবর দেই নাই কেন। তাই একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি, মাইশার প্রতি আমার অনেক মায়া ভালোবাসা। সেই মায়া তার বাবার প্রতিও সৃষ্টি হতে শুরু করেছে দিনের পর দিন। ওনাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। ওনার সাথে ভালো বন্ধুত্বের সৃষ্টি হয়েছে আমার, আর আমি ওনাকে পছন্দ করতে শুরু করেছি। ছি ছি, এসব কি ভাবছি আমি। মাইশার সাথে আসা মানে ওর বাবারও কাছে আসা। কিভাবে যে মুক্তি পাবো এই বেড়াজাল থেকে। শেষ পর্যন্ত ওদের কিছু না জানিয়ে বাসা চেঞ্জ করলাম। নতুন বাসায় মন টিকছে না আমার। মাইশাকে খুব মিস করছি, সেই সাথে ওর বাবাকেও, তবে হালকা। মাইশার বাবার মন হয়তো এসব কিছু নেই, বন্ধুত্ব ছাড়া। আর আমি অযথা মাঝখান থেকে ওনার প্রেমে পড়েছিলাম। আজকের ছুটির দিনটা কাটতেই চাচ্ছে না আমার। বিষণ্ণ মনে ব্যালকনির গ্রিল ধরে বাইরের বড় বড় অট্টালিকা দেখছিলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। খুলে দিবে এখন কেউ বাসার। এক মনে তাকিয়ে আছি, হঠাৎ মনে পড়ল সবাই বাইরে গেছে, আমি একাই বাড়িতে। ওরা ফিরল নাকি দ্রুত পায়ে হেঁটে দরজা খুলে দিলাম। মাইশাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ওর বাবা। আমি কিছু বলার আগেই মাইশা আমায় মা বলে ডাকলো। কোলে তুলে নিলাম ওকে। আমার মেয়েটার মা হিসেবে আপনাকেই প্রয়োজন। ও আপনাকে অনেক ভালোবাসে, সেই সাথে ওর বাবাও। দূরে চলে আসার পর ভালোভাবে বুঝতে পারলাম সেটা। আর আমি সারা জীবন আপনাকে রান্না করে খাওয়ানোর দায়িত্বটাও নিতে চাই। উনি হাত বাড়ালে মাইশাকে কোলে নিয়ে ওর বাবার বুকে মাথা রাখলাম। 3 বছর পার হলো বিয়ের, 3 দিনও ঝগড়া হয়নি আমাদের। অনেক সুখে আছি আমরা। অতীতের কোনো পিছুটান নেই আমার, আর ভুলেও কখনো কিছু মনে পড়ে না আমার। বিয়ের 1 বছর পর আমাদের ছেলেটা হওয়াতে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি আমি। ওসব অতীতের কথা ভাবার সময় নেই আমার। তার উপর অফিসে যেতে হয়, প্রমোশনও হয়েছে আমার। ছেলে মেয়েকে নিয়ে ওদের বাবা ছাদে গেছে। টিভি দেখছিলাম, চ্যানেল চেঞ্জ করতে গিয়ে চোখ আটকে গেল। ইংল্যান্ডে এক বাংলাদেশির আত্মহত্যা। বিদেশি বউয়ের প্রতারণার শিকার হয়েছিলেন সেই ব্যক্তি। অনেকদিন জেলেও কাটিয়েছেন অজানা কোনো অপরাধে। বুকের ভিতরটা কেমন করে উঠল, চোখের কোণে পানি জমলো। টিভি বন্ধ করে শুয়ে আছি। ছেলে এসে মা বলে ডাকতেই সব ভুলে ছুটলাম ওদের সাথে। কাহিনীটি এখানেই সমাপ্ত হলো। কাহিনীর নাম জীবনতরী। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।